জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে বের করে দিত ওখান থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটলি মার্জিনালাইজড কথাটা যদি বলে, মার্জিনালাইজড কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক। তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখার যে পরিকল্পনা, ওই পরিকল্পনায় কেন যেন আমার মনে হয় ভারত, হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। হিসাব ক্লিয়ার। নির্বাচন কমিশন, প্রফেসর ইউনূস, এমনকি সেনাপ্রধান, তারা বিএনপির বাইরে যাবে না। সুজি বলছে যে শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের তো বিচার হবেই, সঙ্গে যে দল, দলেরও বিচার হইতে পারে যদি দল অন্যায় করে থাকে। সবকিছু আইনের ব্যাপার। খুবই সাবধানে এই ইন্টারভিউটা উনি দিচ্ছেন, কোনো বিতর্ক করার সুযোগ নাই। জুরি যেহেতু চুপচাপ আছেন, তার মানে ঘটনা কিছুটা ঢাল মে কুছ কালা হয়। এই রাষ্ট্রকে সঠিকভাবে কখনো তার পথ খুঁজে পাবে নাকি পাবে না। বাংলাদেশ প্রসঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে চাই এবং বিশ্বাস করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ হবে, তাই একটু বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে বা নতুন তথ্যগুলো জানতে পারে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১, কিন্তু যুব সমাজ বলে বাংলাদেশ ২৪-এর বিপ্লবে আবারও স্বাধীন হয়েছে। যে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এবং তাদের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা, সেই বাংলাদেশ স্বাধীনতার স্বাদ না পেতেই আবারও ভুল পথে হাঁটতে শুরু করেছে। বাংলাদেশের দৃশ্যপটে তাকালে মনে হয় না বাংলাদেশ হাসিনা শাসন থেকে বেরিয়ে এসছে। কেবল গুম, ক্রসফায়ার কিংবা হাসিনা যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতের উপর দমন চালিয়েছিল, এই কাজটুকু ছাড়া প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে এখনো মনে হয় হাসিনার শাসন চলছে। আমরা হাসিনা শাসন যদি বলি শব্দটা, কয়েকটা বিষয় আমাদের নজরে আসবে। এক, প্রথম হলো দুঃশাসন, দ্বিতীয় হলো লুটপাট, হরিলুট যেটাকে আমরা বলি, মেঘা প্রজেক্টের নামে লুটপাট, তৃতীয় হলো বিরোধী মতের উপর ব্যাপক দমন এবং বিরোধী নেতা কর্মীদের গুম, হত্যা, ক্রসফায়ার। মোটা দাগে আমরা এই বিষয়গুলো তুলি। এখন একজন দর্শক যারা আমার লাইভে বসে শুনছেন, একবার চিন্তা করেন যে হাসিনার আমলের সঙ্গে বর্তমান আমলের পার্থক্যটা কোথায়। পার্থক্য শুধু এইটুকুই, এখন জামায়াত বিএনপি রাজনীতি করতে পারছে, তাদের নেতারা গুম হচ্ছে না, ক্রসফায়ারে মারা যাচ্ছে না, কিন্তু হরিলুট চলছে। মাঝখানে আমি বেশ কদিন কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে ছিলাম, যে কারণে আমার অনেক বিশেষ ব্যক্তিদের সাথে সরাসরি দেখা হয়েছে, আলোচনা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন বিষয় তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য কাজ করেছিলাম। দর্শক, প্রথমে যখন ইউনূস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছিলেন এবং তিনি ভালো কিছু করতে চেয়েছিলেন, ভারতকে চোখ রাঙানি দিলেন এবং তিনি চেষ্টা করছিলেন দেশকে পজিটিভ কিছু দিতে, তখন দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় দলটি ইউনূসকে পছন্দ করছিল না। ইউনূসের বিপক্ষে প্রতিদিনই তারা বক্তব্য রাখছিল, প্রতিদিনই তাদের একটি স্লোগান ছিল নির্বাচন চাই। এই সরকারের কোনো ম্যান্ডেট নেই, তারা এটা করবে, ওটা করবে, সেটা করবে, এটা না ওটা না ওটা করবে, নির্বাচিত সরকার। যখন ইউনূস লন্ডনে গেলেন এবং একটি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে, এবং দেশে ফিরে ইউনূস একটি দলের কবজায় চলে গেলেন এমনটি বলছে অন্যরা, এরপর দেখলাম ইউনূসকে আর সহযোগিতা করছে না এনসিপি এবং জামায়াত। খুব খেয়াল করবেন, প্রথমে ইউনূসকে সহ্য করছিল না, মানছিল না, ইউনূসের প্রতিটি ধাপে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল যে দলটি, তার নাম বিএনপি। এবং যখন ইউনূস সেই দলটির প্রধানের সাথে বৈঠক করলেন এবং ইউনূস সেই দলটির সকল দাবি মেনে নিলেন, তখন আবার ইউনূসকে মানতে পারছে না এনসিপি এবং জামায়াত সহ বাকি দল। অর্থাৎ ইউনূস কোনো না কোনো পক্ষে তাকে যেতে হচ্ছে বা যেতে হবে, এমন একটি অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু প্রথম 6 মাস বা 7 মাস আমরা যদি লক্ষ্য করি, প্রফেসর ইউনূস তিনি এমনভাবে দেশ চালাচ্ছিলেন, প্রতিদিনই বিভিন্ন জায়গায় মফ তৈরি হচ্ছিল, প্রতিদিনই বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের দোসররা বিভিন্নভাবে আন্দোলন সৃষ্টি করে এই সরকারকে টালমাটাল করার চেষ্টা করছিল। প্রতিদিনই কখনো অমুক, কখনো তমুক, কখনো এই দাবি, কখনো ওই দাবি, কখনো সচিবালয় হামলা, কখনো পুলিশের উপর হামলা, এগুলো কন্টিনিউ চলছিল। যার ফলশ্রুতিতে ইউনূস সরকার দেশকে নিয়ে ভাবার আগে এই ষড়যন্ত্র মোকাবেলা তার সময়কে ব্যয় করতে হয়েছে। তখন দেখলাম বড় দলটি বিএনপি নামক দলটি ইউনূসকে সাহায্য সহযোগিতা করছিল না, শুধু প্রতিদিনই নির্বাচন শব্দটি বলছিল আর চাপ দিচ্ছিল দ্রুত নির্বাচন দাও। তখন কিন্তু এনসিপি, জামাত সহ বাকি দলগুলো ইউনূসকে সাহায্য সহযোগিতা করছিল, প্রশংসায় ভাষা ছিল। এবং যে দুটো ঈদ গেছে ইউনূস সরকারের শাসনামলে, দুটো ঈদের নামাজের পর আমরা দেখলাম, ঈদের নামাজের পর জনগণ হাত নেড়ে তার সাথে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিল প্রফেসর ইউনূসকে। সবাই বলছিল স্যার আরো 5 বছর, আরো 5 বছর। কিন্তু যখন তিনি লন্ডন সফর করলেন, বড় দলটির দাবি মেনে নিলেন, তখন দেখছি এখন ইউনূসকে হটানোর জন্য অনেকেই
দাবি তুলছেন, ইউনূসের সমালোচনা করছেন। একদম মোটা দাগে কথাটা হলো এই, আসলে ঘটছেটা কি? আমি পুলিশ হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ কয়েকজন পুলিশ অফিসার, একদম টপ লেভেলের কয়েকজনের সাথে বসছি, তাদের দাওয়াতে গিয়েছিলাম। তারা বলছিলেন যে আমরা বিপ্লবের পর যেমন বাংলাদেশ দেখতে চেয়েছি, সেই বাংলাদেশটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি কেন্দ্রে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আবারও দুর্নীতি বাসা বেঁধেছে। পুলিশের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোষর ছিল, তারা বহাল তবিয়তে আছে, টাকা সিস্টেমে টাকা ঢেলে, অর্থাৎ যেখানে টাকা ঢাললে তারা ওই পদগুলোতে বসে থাকতে পারবে, সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা সেখানে বসে আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের যে উপদেষ্টারা নতুন করে দায়িত্ব নিয়েছেন, সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের বলি কিংবা সুশীল সমাজ থেকে বলি, যারা আসছেন, এতদিন যারা সুন্দর সুন্দর কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, যারা রুল অফ লয়ের কথা বলতেন, যারা রাষ্ট্রকে বা রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে তৈরির যে পরিকল্পনা পেশ করতেন, প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তৈরি হচ্ছে। এক একজন উপদেষ্টা 2000, 3000, 5000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, এমন তথ্য আমাদের কাছে আসছে। কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে, কিন্তু যে অভিযোগগুলো আসছে তার সত্যতাও আমাদের কাছে আসছে। প্রশ্নটা হলো, এই রাষ্ট্র কি সঠিকভাবে কখনো তার পথ খুঁজে পাবে নাকি পাবে না? হাসিনা তার 16 বছর বা 15.5 বছরের শাসনামলে মেগা প্রজেক্টের নামে এই দেশটাকে লুটপাট করেছে, কিন্তু কার্যত কিছু করেছে। ঢাকাতে যখন আমরা থাকি, দেখি ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস, দেখছি মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, বড় বড় মেগা প্রজেক্ট। যখন জ্যামে পড়ে ব্যক্তিগত গাড়িতে করে আমরা ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস অতিক্রম করি, তখন মনে হয় আমরা বিদেশে এসেছি, একটা বাংলাদেশে দেখছি, অর্থাৎ হাসিনা কিছু করেছেন এটা মনে হয়। কিন্তু নেপথ্যে হাত দিলে দেখা যায় এই যে মেগা প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনার লোকেরা, হাসিনা বা তার পরিবার লুটপাট করেছে, এমন তথ্য আসছে গণমাধ্যমে। কিন্তু একটি বিষয় মোটামুটি আমরা বলতে পারি, সেটি হলো আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে লুটপাট করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের একদম মাস পিপুলের কাছে, একদম জনগোষ্ঠীর কাছে গিয়ে চাঁদাবাজি করেনি। আওয়ামী লীগ একটা মুচির থেকে, একটা রাস্তায় বাদাম বিক্রেতার থেকে কিংবা একটা পটল বিক্রেতার কাছ থেকে চাঁদাবাজি করেনি, খুব কম, করলেও সেটা সহনীয় পর্যায়ে করেছে। কিন্তু বর্তমান সময় বাংলাদেশে একটা রিক্সাওয়ালাকে চাঁদা দিতে হয়, একটা মুচিকে চাঁদা দিতে হয়, রাস্তার উপরে যে একটা ফল বিক্রি করে তাকে চাঁদা দিতে হয়। পুরো ঢাকা শহরটায় পা রাখলে দেখবেন এখন বিশাল বিশাল ব্যানার ফেস্টুন। বিগত 15-16 বছর ছিল আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন। এত নেতা আওয়ামী লীগের পাড়া গায়ে, যে অঞ্চলে যাবেন ঢাকার সৌন্দর্যটা দেখবেন না, শুধু দেখবেন ব্যানার ফেস্টুন, বড় বড় নেতার ছবি দিয়ে, 5টা-7টা ছবি দিয়ে, নিচে হাইব্রিড নেতা বলি আর যে নেতাই বলি তাদের ছবি। এরা দেশপ্রেমিক, এরা এটা এটা ওটা, পুরো দেশটা এখন বাংলাদেশের যেই প্রান্তে যাবেন শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড। আমার মনে হয় প্রফেসর ইউনূস সরকারের উচিত বাংলাদেশে আইন করে সাইনবোর্ড নিষিদ্ধ করা। তুমি যে দলই করো, বাংলাদেশের কোনো একটি সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে কোনো সাইনবোর্ড থাকবে না, রাজনৈতিক সাইনবোর্ড সহ কোনো সাইনবোর্ড থাকবে না, শুধু সমাজ সচেতনতার জন্য, যেটা রাষ্ট্র করতে পারে মাদকের বিরুদ্ধে বা গ্যাসের ব্যবহার, পানির ব্যবহার, যেগুলো সরকারের নিয়মের মধ্যে পড়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কোনো সাইনবোর্ড রাখা উচিত। এখন ঢাকাতে পাড়া দেন, সদরঘাট থেকে নামেন, যারা দক্ষিণাঞ্চল থেকে আসেন বা যারা গাবতলী সায়দাবাদ থেকে আসেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু ঢাকায় পাড়া দেন, দেখবেন আরে বাপরে বাপ। কিন্তু বিগতের সময় বিএনপি বা জামাতের কোনো নেতারা আন্দোলনের লোক খুঁজে পেত না। হরতালে ডাক দিলে 10 জন একটা মিছিল করে পাড়া গায়ের চিপার মধ্যে দিয়ে কোনো একটা মহল্লাতে উঠে পড়ে পালাতো। কিন্তু এখন সারা বাংলাদেশের নেতা আর নেতা, সব নেতা বিশাল বিশাল অবদান, সব নেতা বিশাল ত্যাগী নেতা। কিন্তু 16 বছরে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালু ট্রাক সরানোর মতো একজন ছিল না। খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করলে প্রতিবাদ করার মতো একজন ছিল না। একের পর এক নেতাদের ফাঁসি দেওয়ার পরে আমরা দেখেছি দেশের পরিস্থিতি কি তৈরি হয়েছিল। কিন্তু এখন দেখেন সারা দেশটাই নেতা ভরে গেছে, নেতা আর নেতা। কারণ এই পদবিটাই আগামী দিন তাদের বাণিজ্যিক পদবি হবে। শুধু আগামী দিন, এখন থেকেই তারা বাণিজ্য শুরু করে দিয়েছে। যে যেই পদবি পেয়েছেন সেই অঞ্চল তার। চাঁদাবাজি কাকে বলে? পুরো দেশটা এখন দুঃশাসনে ভরে গেছে, যেটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখি। কি বলবেন এখন? যে 2000 ছেলে প্রাণ দিল, 40,000 আহত হলো, অন্ধ পঙ্গুত্ব বরণ করলো, একটা বিশাল জনগোষ্ঠী সাফার করলো, অজস্র মানুষের শরীরে পুলিশের স্প্লিন্টার ঢুকে আছে বন্দুকের, এখন হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। সেই দেশটা ভেবেছিলাম ফ্যাসিস্ট রেজিমের পর একটা সুপথ খুঁজে পাবে, এবং সেজন্য একজন নোবেল বিজয়ীকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় বসিয়েছিলাম, যিনি এই রাষ্ট্রকে সঠিক পথ ধরে টেনে নিয়ে যাবেন। কিন্তু তিনিও একটি পারিবারিক বা এনজিওগ্রাম যেটাকে বলা হয়, বা একটা গ্রামীণ ব্যাংকের এক্সট্রা শাখা খুলেছেন বাংলাদেশ রাষ্ট্র নামে। আমাদের যে ছেলেগুলো বিপ্লবের মূল সারিতে ছিলেন, তাদের ব্যক্তিগত অর্থের যে নথি আসছে আমাদের কাছে, ভয়াবহ ভয়াবহ, কল্পনা করার মতো না। আমাদের এক একটা উপদেষ্টা ধরে নিয়েছেন এই সুযোগ আর তাদের জীবনে আসবে না, তাই প্রতিদিন তারা রাষ্ট্রটাকে চুষে শেষ করে ফেলছে। প্রতিটা কাজে তারা টাকা গুনছেন। বাংলাদেশ থেকে গত 1 বছর বা 12-13 মাসে কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তার রেকর্ড আওয়ামী লীগের 1 বছর কেউ হার মানিয়েছে। বিশ্বাস করতে পারেন? যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে দল গঠন করেছে, যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, তাদের ব্যক্তিগত রেকর্ডও খুব ভয়াবহ। কি করবেন এখন এই রাষ্ট্র নিয়ে? পুলিশের অনেক কর্তা বলছেন যে আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে।
পুলিশের সেই অধিকর্তার যিনি হেডকোয়ার্টারে বসে আছেন, তিনি বলছেন আমাকে যে মাসুম ভাই আমাদের আরেকটা লড়াই করতে হবে, এবারের লড়াইটা হবে দুর্নীতির বিরুদ্ধে। এই রাষ্ট্র হাজারটা বিপ্লব, হাজারটা মুক্তিযুদ্ধ, হাজারটা অভ্যুত্থান হলে ওই রাষ্ট্র সঠিক পথ পাবে না, কারণ রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজরা বসে আছে। পুলিশের সেই ব্যক্তি বলছেন যে বাংলাদেশের অলিতে গলিতে দেখবেন এখন মাদ্রাসা তৈরি হচ্ছে, নুরানি মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসা, এবং এই মাদ্রাসাগুলোতে পড়তে কিন্তু অনেক খরচও লাগে। এবং দেখবেন এই লুটেরাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে দেয় ভর্তি করে, কারণ তারা মনে করে আমরা যে পরিমাণ রাষ্ট্রকে লুটেছি আল্লাহর দরবারে কি জবাব দেবো, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ায়। বিষয়টা বুঝতে পারছেন? তারা বুঝতে পারছেন না যে লুটের টাকা দিয়ে মসজিদ বানালেও তার নামাজ কবুল হবে না, তার সন্তান যে লুটের টাকা খেয়ে বড় হচ্ছে তার রক্তে হারাম রক্ত প্রবেশ করছে, এটা হালাল না। তারা বুঝতে পারছেন না। রাষ্ট্রের কোন সেক্টরে এখন ঘুষ ছাড়া কাজ চলছে না। যারা বিভিন্ন সেক্টরে দৌড়চ্ছেন তারা জানেন, প্রতিদিন অজস্র ফোন আসে, ভাই আমি অমুক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, টিকছি, কিন্তু আমার কাছ থেকে টাকা চাচ্ছে, ভাই আমার প্রমোশন আটকে আছে, আমাকে টাকা দিতে বলেছে 10 লক্ষ টাকা। প্রতিদিন এই ফোনগুলো আসছে। আবার সচিবকে ফোন দেই যে ভাই কি এগুলো কি করছেন আপনারা, কই না তেমন তো কোনো তথ্য প্রমাণ নেই। বিষয়গুলো খেয়াল করবেন যে হাসিনা চলে যাওয়ার পর যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বা যারা আছে এই মুহূর্তে, তারা হরে লুট চালাচ্ছে রীতিমতো বাংলাদেশে। এখন বলবেন ভাই মাসুম ভাই মিথ্যা বলছেন, দালালি করছেন। বাংলাদেশটা ধ্বংস করছে কারা জানেন? এই দলবাজরা। যখনই আপনি সত্য কথা বলবেন আপনাকে বলবে আপনি অমুক দলের, আপনি তমুক দলের, আপনাকে একটা পক্ষে ভাগ করে ফেলবে। এই দেশটাতে একটা লোক পেলাম না যারা দেশ প্রেমিক বা যারা দেশকে ভালোবাসে। ভাই আমাদেরও রাজনীতির খায়েশ ছিল, আমরা রাজনীতি করতে চেয়েছি, আমরা দেশ ছাড়া হয়েছি, আমরা কোন একটা দলের সাথে দীর্ঘ সময় ফাইট করেছি, কিন্তু হঠাৎ করে এসে আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি কেন জানেন? এই সত্য কথাগুলো বলার জন্য। আমাদেরকে বলে কথাগুলো বলো না, তোমার রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আমি বলছি ওই রাজনীতি ডট 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 পিনাকিদা হলে শব্দটা হয়তো ভালো করে বলতেন, গালিটা। আমার কাছে আমার দেশ এবং জনগণ ছাড়া কিচ্ছু না, কারণ আমি মৃত্যুকে ভয় করি এবং আল্লাহকে ভয় করি। আমি রাষ্ট্রের 1 টাকা চুরি করব, ধরেন আমি রাষ্ট্রের 1 টাকা যদি চুরি করি, আমি আপনার 1 টাকা চুরি করলাম ব্যক্তিগতভাবে, মিস্টার আমি আপনার ধরেন 1 টাকা চুরি করলাম, আপনি আমার মৃত্যুর পর ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি রাষ্ট্রের 1 টাকা চুরি করলে রাষ্ট্রের যে 20 কোটি মানুষ আছে তাদের কাছ থেকে আমার ক্ষমা চাওয়ার সুযোগ হবে? বলেন আপনি। তো যদি এই রাষ্ট্রের 1 টাকার হক 20 কোটি মানুষের, কোনো একজনের না, কিন্তু রাষ্ট্রের যে টাকাগুলো চুরি হচ্ছে, পার্সেন্টেজের নামে উপদেষ্টারা, সচিবরা, আমলারা লুটপাট করছেন, রাষ্ট্রের যারা এখন ক্ষমতায় বসে আছেন তারা যে প্রতিদিন অজস্র টাকা লুটপাট করছেন, আসিফ নজরুলের মতো ব্যক্তির যে ব্যক্তিগত রেকর্ড পাচ্ছি, বাকিদের নাম কি বলবো, সবার নামে, কাউকে বাদ দিয়ে বলছি না, সবার নাম, ইভেন ইউনুসের পরিবারের, ইউনুসের ভাই ব্রাদাররাও যা করছে রীতিমতো হরিলুট। এগুলো নিয়ে আমাদের কাজ চলছে। আমরা এখন সঙ্গত কারণে চুপ আছি, আমরা এগুলো এখন ফ্ল্যাশ করছি না নাম ধরে, কারণ ফ্যাসিস্টরা সুযোগ পাবে। আমরা চাই ফ্যাসিস্টদের সুযোগ দিতে না, কিন্তু আমরা এগুলো নিয়ে আপনাদের রিপোর্ট আকারে একদম কে কত টাকা কিভাবে কোন ফাইলে কিভাবে নিয়েছে সব রেকর্ড আমাদের কাছে আসছে, আমরা ইনশাআল্লাহ এগুলো প্রচার করবো। মুখে বলছি মানে না যে জায়গায় ব্রেক দিয়েছে, বুঝতে পারছি। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ধরেন পুলিশের মধ্যে একটা গ্রুপ চাইছে, তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চাইছে। আমাকে বলছেন যে ভাই আপনারা একটা লড়াই করেন দুর্নীতির বিরুদ্ধে, এই দেশে কিছু সৎ মানুষ তৈরি করেন। বিশেষ করে আমার খুব কষ্ট লাগে, 5 তারিখের পর যে স্বপ্নটা বুনেছিলাম বা 5 তারিখের পর যে আশাটা নিয়ে এই দেশকে কিছু দেওয়ার জন্য আমরা নেমেছিলাম মাঠে, আমার প্রিয় দল আমার প্রতি অসন্তুষ্ট, কারণ সত্য কথাগুলো বলছি। তারা সত্য শুনতে চায় না, তারা সত্যের পক্ষে লোক চায় না, তারা চায় তাদের দলের তাবেদারি লোক, কে কত মিথ্যার মাধ্যমে দলকে উপকৃত করতে পারে। কিন্তু আমি তো সেই ব্যক্তি। খুব সুন্দর একটা ইন্টারভিউ তারেক রহমান সাহেবের। ওনার কথা শুনে আমার মনে হয়েছে কি জানেন, সাধু সন্ন্যাসী, নির্ভুল একটা ইন্টারভিউ। ওরা ইন্টারভিউ প্রকাশ করে নাই, বিবিসি এর মধ্যে একটু চালাকি করছে, মানে ফার্স্ট হাফ দিছে, সেকেন্ড হাফ রাইখা দিছে। সেকেন্ড হাফে কি বলছে না বলছে সেটা পরে জানা যাবে, কিন্তু ফার্স্ট হাফে যা বলছে এতে ভাই মনে টাচ করছে। বিশেষ করে উনি যখন বলতেছিল ওনার ভাইয়ের কথা, যে আমার ভাই কোকোকে আমি হারাইছি, তাকে দেখি নাই, ওই জায়গাটা টাচ করছে। যে আমি তো আমার মাকে ভালো অবস্থায় রাইখা আসছি, কিন্তু তাকে জেলে যাইতে হয়েছে, তার উপরে মানসিক অত্যাচার হয়েছে, অনেক দুঃখের কথা শেয়ার করছে। এবং ওনার নিজের উপরেও যে একটা কি জুলুম হয়েছিল ওইটা নিয়ে কিন্তু বেশি কথা বলে নাই, এড়াইয়া গেছে। দেখেন এই যে 3টা ঘটনা, ওনার ভাইকে হারানো, মায়ের কথা এবং ওনার উপরে যে জুলুম হয়েছে, ওইটার ভিডিও আপনারা যারা দেখছেন ভাই শরীরে লোম দাঁড়ায় যায়, ভাই লোম দাঁড়ায় যায়। উনি থর থর করে কাঁপতেছিল কাটা মুরগির মতো, খুব খারাপ অবস্থা করে ফেলাইছিল ওনার, কিন্তু সেদিকে যায় নাই। কোন রকম প্রতিশোধের কথা ছিল না কিন্তু ওনার এই ইন্টারভিউতে, কোন রকম না। উনি দেশপ্রেমিক, এটা বোঝা গেছে যে ওনার শরীরের মধ্যে শহীদ জিয়াউর রহমানের রক্ত, বেগম খালেদা জিয়ার রক্ত, এটা বোঝা গেছে ভাই, ক্লিয়ার। কিন্তু বিবিসি ইন্টারভিউটা যদি সামনাসামনি নিতে পারতো অনেক ভালো হইতো। সামনাসামনি গেলেন না কেন ভাই? আপনাদের এত বড় প্রতিষ্ঠান, আর আপনাদের তো মেইন অফিস ওনার বাসার কাছাকাছি, ওই একই শহরে লন্ডনে, ওনার সামনে যাইবেন না? 17 বছর পর একটা ইন্টারভিউ আসলো, হ্যাঁ, তারেক রহমানের। আমার জানা নাই এর আগে কোথাও কোনো ইন্টারভিউ দিচ্ছেন কিনা উনি। হ্যাঁ, অনলাইনে আসছে, অনেক কথা বলছে, সবসময় দেখতাম, বিশেষ করে গত 14 মাসে বহুবার আসছে উনি।
কিন্তু কখনোই কিন্তু কাউকে ইন্টারভিউ দেয় নাই। যার জন্য বললাম এই ইন্টারভিউটা হওয়া উচিত ছিল একেবারে সামনাসামনি। বিবিসি থেকে দুজন ছিল, উনি একা, আর ওনার এন্ট্রিটাই ছিল খুব সুন্দর, খুব সাবলীল, ফুরফুরা মেজাজ ছিল। হ্যাঁ, কোন রকম টেনশন ছিল না। আমি ভাই পুরো ইন্টারভিউটা 44 মিনিট কত সেকেন্ড যেন 2 বার দেখছি। 2 বার দেখার কারণ একবার ওনার কথাগুলো শুনছি, আরেকবার ওনার চোখ হাত নাড়াচাড়া এগুলো দেখছি। আমার কাছে কেন জানি মনে হয়েছে ওনার মেজাজ মর্জি ফুরফুরা, ওনার আসার সময় হয়ে গেছে। শীত আসলেই উনি চলে আসবে, এটা বোঝা গেল। হ্যাঁ, এই শীতের মধ্যেই চলে আসবে। শীতের বেশি দেরি নাই কিন্তু ভাই, হয়তো এক মাস পরে শীত পড়তে শুরু করবে, আর 1 মাসের মধ্যে উনিও চলে আসবে। সাধু সন্ন্যাসী কেন বললাম? এটা কোনো নেগেটিভ অর্থে না, খুব পজিটিভ অর্থে। কারণ ওনার কথার মধ্যে কোনো অহংকার ছিল না। ওনাকে যখন প্রশ্ন করা হইলো, এই মাস্টার মাইন্ড আপনাকে বলা হয়, আপনার দলের থেকে অনেকেই দাবি করছে যে তারেক রহমান মাস্টার মাইন্ড। এই প্রশ্নের যে উত্তরটা দিল এটা খুব ভালো লাগছে। উনি জনগণকে বলছে মাস্টার মাইন্ড, জনগণই মাস্টার মাইন্ড। এখানে কারা না ছিল? দিন মজুর থেকে আরম্ভ কইরা একজন মার কথাও বলতে উনি ভুলে নাই, কৃষকের কথা বলতে ভুলে নাই, রিক্সাওয়ালার কথা বলতে ভুলে নাই, সবাই কথা বলছে, সবাইকেই উনি বলছে মাস্টার মাইন্ড। পুরো দেশের জনগণকে উনি উৎসর্গ করে দিছে মাস্টার মাইন্ড নামের ওই পুরস্কারটা। খুব সুন্দর উত্তর দিছে, কোথাও কিন্তু ওনাকে আটকাইতে পারে নাই। পুরা ইন্টারভিউতে ওনাকে খুব নিরহংকারী মনে হয়েছে। উনি যখন একা একা কথা বলে ঘর থেকে, তখন কিন্তু ওই কথাগুলো নিয়ে অনেক বিতর্ক হয়, যেমন মৌলবাদী কথাটা নিয়ে বিতর্ক হয়েছে, এরকম আরো অনেক কথা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে। কিন্তু এই ইন্টারভিউ থেকে আপনি এমন কিছু বাইর করতে পারবেন না যেটা নিয়ে বিতর্ক করা যাবে। এবং এত সাবধানে কথা বলছে, মেপে মেপে, দাড়ি কমা ফুল স্টপ সব কিছু দিয়ে কথা বলছে। এমন না যে একটা টুকরা নিয়ে আপনি ভাইরাল করতে পারবেন যে এই টুকরাটা এই কথা বললো, এরকম কোনো অংশ আপনি বাইর করতে পারবেন না এই ইন্টারভিউ থেকে। তবে একটা জায়গা ছিল টার্নিং পয়েন্ট, সেটা কি জানেন? এই জুলাই গণ অভ্যুত্থান, এই ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, মানে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। একদম ক্লিয়ার কাট কথা বলে দিছে, জুলাই গণ অভ্যুত্থানে যে অবিচার হয়েছে, যে অন্যায় হয়েছে, যে কিলিং হয়েছে, ওইটার বিচার হইতেই হবে, ওইটার বিচার উনি চায়। একদম ক্লিয়ার কাট কথা বলছে, সোজাসুজি বলছে যে শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের তো বিচার হবেই, সঙ্গে যে দল, হ্যাঁ দলেরও বিচার হইতে পারে যদি দল অন্যায় করে থাকে। সবকিছু আইনের ব্যাপার। খুবই সাবধানে এই ইন্টারভিউটা উনি দিছে, কোনো বিতর্ক করার সুযোগ নাই, যার জন্য প্রশংসা পাচ্ছে। এবং ওনার দলের লোকরা নিশ্চয়ই এখন ওনার কথা ফলো করবে। ওনার দলের ভিতরে অনেকেই আছে ভাই ওনাকে ফলো করে না। ওনাকে ফলো করলে গত 14 মাসে এত বিতর্ক হইতো না। দেখেন, বহিষ্কার নিয়েও কিন্তু প্রশ্ন করছিল এই বিবিসি, 7,000 বহিষ্কার করা হয়েছে, এবং আইনের ব্যাপারটা উনি ক্লিয়ার করছে, এবং উনি ইঙ্গিত করছে যে আমরা তো বহিষ্কার করছি, বাকিটা আইনের ব্যাপার। আইন কেন তাদেরকে ধরে না? আসলে ভাই আমারও প্রশ্ন, আইন কেন ধরে না? সবাই আমরা জানতেছি ওই লোকটা অপরাধ করছে, এখন আইন তাকে ধরবে না কেন? এই সিস্টেমটা বদলাইতে হবে। কোন সিস্টেম? যে আমি যা জিডি করুম, মামলা করুম, তারপর আপনি ধরতে যাবেন না, এটা কেন হবে? আপনি পুলিশ হয়ে যদি দেখেছে অন্যায় করছে, আপনি ধরবেন, পুলিশ বাদী কেস চলবে, সেটা ওই সিস্টেমই তো যাইতে হবে। কে রিস্ক নিবে ভাই? আমি যা রিস্ক নিবো যে এর ধরেন এই একজন কিলার, ভাই একজন চাঁদাবাজ, ও একজন রেপিস্ট, আমি দেশপ্রেমিক হইয়া যা মামলা ঢুকে দিলাম, এরপর আমার নিরাপত্তা, যার জন্য বললাম পুলিশ ভাইরা আপনারা নিজেরাই ধরে ফেলাইবেন। কিন্তু দেখেন চাঁদাবাজরা কিন্তু অনেক দূর আগে চলে গেছে, ওদের সাহস কি বাড়া বাড়ছে। নরসিংদীর একটা ঘটনা দেখেন নাই? এক পুলিশ ভাইকে বাইরে আইতেছিল, পরে ধরা পড়ছে। কত বড় দুঃসাহস! চিন্তা করেন, এদের কোন দল নাই, সন্ত্রাসী মানি সন্ত্রাসী। এদেরকে ধইরা ভাই সিদ্ধ ডিম দিবেন, খালি সিদ্ধ ডিম দিবেন, কোমর ভাঙ্গা দিবেন। এদেরকে যে আইনের হাতে তুলে দিবেন, আবার দেখবেন একজন উকিল ধইরা 3 মাস পর বাইরে হয়ে যাবে। একবার জেলে ঢুকে গেলে না আবার সাহস বাইরে যায়। ওই জেল থেকে যেন বাইক না হইতে পারে, আর বাইরে যেন সোজা হয়ে খারাইতে না পারে, ওই ব্যবস্থা করতে হবে। ওই যে দেখেন আমার ভিতরে আবার ক্ষোভ চলে আসলো, প্রতিশোধ চলে আসতেছে। দেখেন তারেক রহমান সাহেবের ভিতরে কোনো ক্ষোভ ছিল না, প্রতিশোধ ছিল না। উনি দেশকে ভালোবাসে, এইটুকু উনি বুঝাই দিছে। কিন্তু বড় প্রশ্ন থাইকা গেল উনি কবে আসবে। উনি যতক্ষণ পর্যন্ত না নামবে এই মাটিতে, ততক্ষণ পর্যন্ত উনি প্রশ্নের মুখেই থাকবে। আরো বড় প্রশ্ন, বিবিসি পর্যন্ত ওনার সামনাসামনি ইন্টারভিউ নিতে পারলো না। ওই যে অনলাইনে ছিল, এখনো অনলাইনে দেখলাম। এবং বিবিসি এই ইন্টারভিউটা পুরোটা প্রকাশ না করে ভুল করছেন, কারণ ওনাকে বোঝার জন্য পুরো ইন্টারভিউটা তো দেখতে হবে আমাদেরকে। আপনারা ঝুলাই রাখছেন কেন? তার মানে এখানেও টিআরপি, এখানেও ভিউ ব্যবসা। হ্যাঁ, ফাও ইন্টারভিউ পাইয়া 2টা ভাগ করে ফেলাইলেন। আপনাদের উচিত ছিল পয়সা খরচ করে উনার ওইখানে যাওয়া, উনি নিশ্চয়ই অনুমতি দিতেন। হ্যাঁ, না করতেন না, আপনারা যাইতে চান নাই। আপনারা ওই যে ফাও ইন্টারভিউ নিয়ে এখন 2 ভাগ করে রাখছেন, এটা পছন্দ করি নাই। যাই হোক, আমি পছন্দ করলো কি না করলো কি, যেমন আমি পছন্দ করি নাই জুলাই গণ অভ্যুত্থান ওই যে জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপারে হ্যাঁ না ভোটের জন্য ব্যবস্থা করবে, এটা তো বিএনপি বলছে, সঙ্গে সঙ্গে এনসিপি রাজি হয়ে গেছে। তার মানে কি বলছেন? 2-2 4 না, 2-2 22। ওদিকে দেখেন অরাজনৈতিক দল হেফাজত, ওনারাও কিন্তু জোট করবে। এই জোটটা হবে ওনাদের বিএনপির সঙ্গে। তার মানে কি হেফাজত, বিএনপি, আর এদিক দিয়ে এনসিপিটা ভাই আমি জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে বের করে দিত ওখান থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটলি মার্জিনালাইজড কথাটা যদি বলে, মার্জিনালাইজড কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক। তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখা,
আটকে রাখার যে পরিকল্পনা, ওই পরিকল্পনায় কেন যেন আমার মনে হয় ভারত, হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে তার অবস্থানটা হলো যমুনা সর্বস্ব। যমুনার থেকে উনি যদি বের হন, তাইলে চারদিক থেকে ওনার কাভারেজের জন্য ওয়াকারের কাছ থেকে পারমিশন নিতে হয়, কারণ ওয়াকারের হাতে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। ওয়াকার যদি বলে আজকের আপনি আয়না ঘরে যাবেন, তাইলে উনি আয়না ঘরে যায়। ওয়াকার যদি বলে আপনি আজকের সেনা ভবনে এসে আর্মির লোকজনদের সাথে আপনি কথা বলবেন, তাইলে উনি সেনা ভবনে যায়। ওয়াকার যদি বলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সচিবালয়ের অমুক জায়গায় গিয়ে কথা বলবেন, তাইলে উনি ওখানে যায়। অর্থাৎ ডক্টর মাসুদের একটা কথাকে যদি আমি মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা কি জানেন? মূল্যায়নটা এই যে গত 13 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এফেক্টিভলি একটা কাজ ঠিক মতো করতে পারে নাই। এখন সবাই বলবে আমি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্লেম করছি? আমি তাকে ব্লেম করব না তো কাকে ব্লেম করব? প্রধান উপদেষ্টা খেতাবটা তো ওনাকে দেওয়া হয়েছে, অন্য কাউকে তো দেওয়া হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে আমাকে কাজ করতে দেওয়া হয় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর মাসুদ, ডক্টর মুজিব এবং নিরুনিরা একাধিকবার বলেছে স্যার আপনি একটু ডিসিসিভ হন, যারা আপনাকে কাজ করতে দেয় না তাদেরকে স্যাক করুন। জনসম্মুখে একটা ভাষণ দিয়ে তাদেরকে আর্মি থেকে বের করে দেন, পুলিশ থেকে বের করে দেন, সচিবালয় থেকে আপনি বের করে দেন। স্যার আপনি যদি ভাষণ দিয়ে এই কাজগুলো করতেন, জনগণের সামনে এসে বলতেন সেনা প্রধান আমার কথা শুনছে না, তাকে আমি কথা শোনাতে পারছি না, আমি চেষ্টা করেছি, এই মুহূর্তে তাকে আর্মিতে রাখা বাংলাদেশ এফোর্ড করে না, দেয়ারফর আমি তাকে ফায়ার করলাম। আপনি বলবেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করতেন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতো। ওই গৃহযুদ্ধ যদি হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যুদ্ধে জিততেন। ডক্টর মাসুদ যেমন জানে, ডক্টর মুজিব যেমন জানে, নিরুনিরা যেভাবে জানে, আমি তাদের চেয়ে কম জানি না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান মীর জাফর ওয়াকারকে ফায়ার করতেন ভাষণের মাধ্যমে যে তোমাকে ফায়ার করা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি হতো জানেন? আমি ভালো কি খারাপ এটা জানি না, আমি ভদ্রভাবে কথা বলি কি না বলি এটা আমি জানি না, কিন্তু আমি একজন ভালো ব্যবস্থাপক। আমার সম্পর্কে চেক করতে গেলে মেসিতে গিয়ে দেখেন 835 জন এমপ্লয়িকে আমি কুইন সেন্টার মল এবং রুজবেল ফিল্ড মলে আমি কেমনে ম্যানেজ করছি। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ভালো না। আপনি যদি ডক্টর জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে বের করে দিত ওখান থেকে। আমি জানি না ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব এবং নিরুনির আমার সাথে একমত হবে কিনা। ডক্টর ইউনূস আপনি যদি জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, জনগণের দরকার হতো না, জনগণ জাহাঙ্গীরকে আক্রমণ চালাইতো এবং আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে সেনানিবাস থেকে বের করে দিত। ডক্টর ইউনূস আপনার একটা জিনিস ছিল না এবং এখনো নাই, ওটা কি জানেন? আপনি যোগ্য, আপনি দূরদর্শী, কিন্তু আপনি ডিসিসিভ না। আমাকে এক ভদ্রলোক বলেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষটা কে? আমি মনে করেছিলাম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ আইনস্টাইন হইতে পারে, জর্জ ওয়াশিংটন হইতে পারে, অমুক হইতে পারে। আসলে তা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ কে? যথাযোগ্য স্থানে, যথাযোগ্য সময়ে, যথাযোগ্য পরিস্থিতিতে যথাযোগ্য সিদ্ধান্ত নিতে যিনি সক্ষম, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার রিসোর্স ছিল, আপনার জনপ্রিয়তা ছিল, আপনার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু যথাযোগ্য সময় যথাযোগ্য স্থানে বসেও আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারেন নাই। আজকে জেএফকে যে ইনসিডেন্ট তৈরি করা হয়েছে, এই ইনসিডেন্টটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে আপনাকে ম্যানিপুলেট করার জন্য, আপনাকে ইন্টিমিডেট করার জন্য। কষ্টের কথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি ইন্টিমিডেট হয়েছেন, আপনাকে ইন্টিমিডেট করা হয়েছে, আপনি ভয় পেয়েছেন। আপনি
এসএসএফ এবং পিজিআর কে বলতে পারেন না যে বাংলাদেশ তোমাদের ভূমি, ওখানে তোমরা কার বাল ছিড়বা আমি জানি না, কিন্তু আমেরিকা আমার এত সিকিউরিটির দরকার নাই। আপনি কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বলতে পারেন। আপনি আমেরিকা এসে জাতিসংঘে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, ভালো বক্তৃতা দিয়েছেন, কিন্তু গভর্নিং শুধু ভালো বক্তৃতা না, গভর্নিং শুধু লোকজনের ছবি তুলে ফেসবুকে দেওয়া না। গভর্নিং ইটস এ ডিফারেন্ট থিং, ইটস এ ম্যানেজারিয়াল স্কিল, taking care of the people's business. Governing is protecting the welfare of the citizen. Governing is something that you have utmost responsibility to protect the sovereignty of a country. জাতিসংঘে আর কোন জায়গায় পয়সা নিয়ে লেকচার দেওয়া। Did you do that, Dr. Mohammad Yunus? আপনি এই মুহূর্তে চিড়িয়াখানায় বন্দী হওয়া একটা পশু, এবং ওই চিড়িয়াখানার চারদিকে দাঁড়ায় আছে রয়্যাল লোকজন, চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে ওয়াকার, চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে রাজনীতিবিদ নামধারী কতগুলো সামাজিক পতিতা, এবং আপনাকে নিরাপত্তা দেওয়ার কথা বলে আপনাকে ঘিরে রেখেছে এসএসএফ না বালসে, পিজিআর না কুত্তা আপনার চারপাশে দাঁড়িয়ে আছে। আলটিমেটলি দে বিকাম সাকসেসফুল। আপনাকে আইসোলেটেড করা হয়েছে, আপনাকে ম্যানিপুলেটেড করা হয়েছে, আপনাকে ইন্টিমিডেটেড করা হয়েছে। ইউ আর নট এফেক্টিভ এনিমোর। ডক্টর মাসুদ বলছে হি ইজ অ্যান অপটিমিস্ট, ডক্টর মুজিব বলেছে হি ইজ অ্যান অপটিমিস্ট, নিরুনিরা বলেছে শি ইজ অ্যান অপটিমিস্ট। বাট what optimism we can expect from you, Dr. Mohammad Yunus? What? Do you have the courage to go back to Bangladesh and fire each and every single advisor of your advisory committee? Because those are the motherfucker misguide you, some faggot, some idiot. যারা বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে উপদেষ্টা হয় নাই, পকেট ভারী করার জন্য উপদেষ্টা হয়েছে, অযোগ্য, অথর্ব, বৃদ্ধ, এদের স্থান কবরে। আপনি তাদেরকে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য, ভারতকে মোকাবেলা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে কতগুলো অর্ধ মৃত লোকজনদেরকে আপনি বসিয়েছেন।